1971 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর পেরিয়ে গেছে 53 বছর, কিন্তু এই 53 বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র 9 বার। সবশেষ জাকসুতে নির্বাচন হয়েছিল 1992 সালে। এরপর গত 33 বছর আর ছাত্র সংসদ নির্বাচনের দেখা পায়নি শিক্ষার্থীরা। গত আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকার পতনের পর নতুন করে আলোচনায় আসে ছাত্র সংসদ নির্বাচন, যেখানে সবচেয়ে এগিয়ে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে ফ্যাসিবাদী সরকারের আমলে অর্থাৎ 5 আগস্টের আগে বারবার ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুললেও শেখ হাসিনা সরকার পতনের পর যখন নির্বাচনের পথে হাঁটা শুরু করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তখন ছাত্র দল ও ছাত্র ইউনিয়ন সহ কয়েকটি ছাত্র সংগঠন নানা শর্ত দিয়ে নির্বাচন বন্ধের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। তারই ধারাবাহিকতায় আজ জাকসু নির্বাচনের তফসিল দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও জাকসু তফসিল ঘোষণার দাবিতে অটল রয়েছে ইসলামী ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। সব মিলিয়ে কোন পথে জাকসু? দর্শক, সব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি সংশয় ছাত্র সংসদ। আর এনে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল। আপনাদের সবাইকে স্বাগত। আর পুরো আয়োজন আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আপনাকে অভিনন্দন। শুরুতেই আপনারা গত 17 বছর কোনো আন্দোলনে সফল হতে না পারলেও আমরা দেখলাম শেখ হাসিনা সরকার পতনের পর এই ইউনূস সরকার আসবার পরে প্রথম যে নির্বাচনের একটি উদ্যোগ নিয়েছিল এই সরকার তথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেই নির্বাচন আপনারা বন্ধ করতে সফলতা পেয়েছেন। কেমন লাগছে আপনার? আসলে আমাদের বিষয়টা এইভাবে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জাকসুতে একটি গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। আপনারা যদি সর্বশেষ 3টি জাকসু নির্বাচনের রেজাল্ট ফলাফল বিশ্লেষণ করেন তাহলে দেখবেন 1990 সালে যে জাকসুটি হয়েছিল ওইখানে আমাদের আশরাফ আসগর পরিষদ, 91 সালে যে জাকসু নির্বাচনটি হয়েছিল তখন মনির মাসুম পরিষদ, এবং কি সর্বশেষ আপনি যেটি বললেন 1992 সালে সর্বশেষ যে জাকসুটি হয়েছিল সেই জাকসুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল লিটন এবং মিঠুর নেতৃত্বে বিপি নির্বাচিত হয়েছিলেন লিটন ভাই, আর জিএস নির্বাচিত হয়েছিলেন মিঠু ভাই। ওই 3টি সর্বশেষ জাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পূর্ণ প্যানেলে জয়লাভ করে। শুধু জাকসুতে না, হল সংসদগুলোতে নিরঙ্কুশভাবে আমরা জয়লাভ করি। সুতরাং আমরা মনে করি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে জাকসু নির্বাচন হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি। আমরা এই দাবির সাথে সবসময় একমত এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই নির্বাচন যাতে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ ইনক্লুসিভ জাকসু নির্বাচন হয় এই বিষয়ে আমরা কিছু সংস্কারের দাবি তুলেছি। এখন হলে কে কে অংশগ্রহণ করবে না বলে মনে করছে ছাত্রদল? এখন হবে কি পরে হবে সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়। আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের দাবিগুলো, আমরা আমাদের সংস্কার দাবিগুলো আপনাকে বলি। আমরা গত 22 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আমরা একটি স্মারকলিপি দিয়েছি আনুষ্ঠানিকভাবে। ওইখানে আমাদের সুস্পষ্ট, প্রাসঙ্গিক এবং যৌক্তিক 5টি দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে করেছি। দাবিগুলো যদি আপনি ক্রসম্যাচ করে দেখেন অপরাপর যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো ছিল, তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন হলগুলোতে পরিবেশ পরিষদের মাধ্যমে যখন তারা কথা বলতেছিল, মতবিনিময় সভা করেছে, তারা ইতিমধ্যে মনে হয় 21টি হলের মধ্যে 13টি হলের মতবিনিময় সভা সম্পন্ন করতে পেরেছে। ওই সভাগুলোতেও সাধারণ শিক্ষার্থীরা যে বিষয়টিকে সামনে নিয়ে এসেছে, মোটা দাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে গত 17 বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ফেসিবাদের দোষর ছিল, যারা ফারজানা ইসলামের সময় 1400 কোটি টাকার দুর্নীতি করেছে, যারা শরীফ এনামুল কবিরের সময় বিশ্ববিদ্যালয়ে
মানে অগণিত অনিয়মের মাধ্যমে নিয়োগ দিয়েছে এবং সর্বশেষ নুরুল ইসলামের বিসি থাকা অবস্থায় যখন ফেসিবাদের দোসররা প্রশাসনের বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ছিল, তারা আমরা দেখেছি 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে তারা এখনো বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রয়ে গেছে। আমরা মনে করি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মনে করে ফেসিবাদের দোসরদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে কখনোই সবার অংশগ্রহণের নিরপেক্ষ এবং ক্রেডিবল ইলেকশন সম্ভব না। তাই আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা গত 15 বছরে বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্টদের ভূমিকা পালন করছে তাদের অপসারণ করতে হবে। সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে গত 17 বছরে শুধু জাতীয়তাবাদী ছাত্রদল নয়, জাতীয়তাবাদী ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী এবং কি সাংবাদিকদের উপরে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় ছাত্রলীগ যে দানবীয় কায়দায় হামলা, নির্যাতন এবং তাদের উপরে যে অত্যাচার করেছে। সর্বশেষ আপনি যে কোটা বিরোধী আন্দোলনের সময় যখন 15 থেকে 17 জুলাই আন্দোলন যখন তুঙ্গে, তখন বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এখনো কি ছাত্রলীগ আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে? অবশ্যই আছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো ব্লকে যারা ছাত্রলীগের রাজনীতি করত, যারা হয়তো বড় পোস্টে ছিল না কিন্তু হামলায় নট কর্মী, হামলায় যারা জড়িত ছিল, ব্লকে থেকে রাজনীতি করছে, যারা গেস্ট রুম কাজ চালু করছে, তারা এখনো বিশ্ববিদ্যালয় হলগুলোতে রয়েছে। এমনকি এখনো অনেক নন অ্যালোটেড স্টুডেন্ট। কিন্তু আপনি একটি কথা বলেছেন যে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, মানে এটি বলতে এখন ছাত্রলীগ ছাড়া আর কারা আছে যে যদি এখন নির্বাচন দেয় অংশগ্রহণ করবে না? আমরা বাংলাদেশ জাতীয়, আপনারা একটু যদি সুনির্দিষ্ট করে বলেন। হ্যাঁ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, বামপন্থী ছাত্র সংগঠনগুলো, এমনকি সাধারণ ম্যাক্সিমাম সাধারণ শিক্ষার্থীরা এখন তারা যে জিনিসটা সামনে নিয়ে এসেছে সেটি হচ্ছে বিচার হইতে হবে আগে ফেসিবাদদের রেখে। তারপর আপনার এখনো ক্যাম্পাসের আশেপাশে এমনকি ভোটার লিস্টে এমনও ফেসিবাদের ছাত্রলীগের নেতাকর্মীরা এখনো যে সর্বশেষ যে ভোটার তালিকাটি দিয়েছে, আমি একটু শেষ করি, ওই ভোটার তালিকায় কিন্তু এখন আপনার ছাত্রলীগ হামলার সাথে 15 থেকে 17 জুলাই যারা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছিল, তারা এখনো বিশ্ববিদ্যালয়ে বহাল তবিয়তে। একটু জানতে চাই, আজকে যখন মিটিংটি চলছিল এই জাকসু নিয়ে, তখন আমরা যদি জানি আপনার নেতৃত্বে ছাত্রদল সেখানে প্রবেশ করে কিছু দাবি দেওয়া দিয়ে এসছে, এদিকে এই কথাগুলো বলে আসছেন না আরো কোনো কথা ছিল? ঠিক সেম কথাগুলো। আমাদের কিন্তু মৌলিক কোনো সাধারণ শিক্ষার্থীদের যে চাহিদা, তাদের যে সংস্কারের দাবি আর ছাত্রদলের সংস্কারের দাবির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই দুটির। এবং কি অপরাপর যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো আছে তাদেরও একই মত, আমরা ফিরবো মহিবুর রহমান মহিব। বাউরে বলছিল যে সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন চায় না, তাহলে আপনারা কেন যাচ্ছেন? জি ধন্যবাদ। এখন চায় না বিষয়টা ঠিক এরকম না, তারা হচ্ছে সংস্কার চাচ্ছে, আগে বিচার প্রক্রিয়াটা শুরু হোক, তদন্ত রিপোর্টগুলো দিয়ে। যেহেতু আজকে একটি তফসিল হওয়ার কথা ছিল, সেটি আপনারা যেহেতু বিরোধিতা করছেন, আমরা বিরোধিতা করি নাই, আমরা বিরোধিতা করি, আমরা সংস্কারের দাবিগুলো নিয়ে আমি সে বিষয়ে বলছি। জি ধন্যবাদ এখন টিভিকে, সেই সাথে ধন্যবাদ আপনাকে এবং আমার দুই পাশে থাকা আমাদের সহযোদ্ধাদের, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের দর্শক এবং শ্রোতাদের। জাকসু বা ছাত্র সংসদ নির্বাচন, এটা তো সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওয়া আদায়ের সবচেয়ে যৌক্তিক এবং নিয়মতান্ত্রিক একটা প্ল্যাটফর্ম। আমরা যদি দেখি বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্য দিয়ে ওই ছাত্র সংগঠনের যে মাদার অর্গানাইজেশন আছে তারা তাদের সর্বোৎকৃষ্ট নেতৃত্বগুলোকে বাছাই করে থাকে। আমরা যদি বলি বাংলাদেশের বড় বড় যত রাজনৈতিক দল আছে তারা তাদের নেতৃত্ব কোথায় থেকে নিচ্ছে? ছাত্র সংগঠনগুলো থেকে নিচ্ছে। কিন্তু বাংলাদেশ এবং এ জাতি তাদের সর্বোৎকৃষ্ট নেতৃত্ব কোথায় থেকে বাছাই করবে? তার জন্যই কিন্তু ছাত্র সংসদগুলো কার্যকর করা দরকার। কিন্তু আমরা বিগত 30 বছর ধরে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ব্যতিক্রম ছাড়া এই ছাত্র সংসদগুলোকে অকার্যকর করে রাখা হয়েছিল। আমরা তো মনে করি এই ছাত্র সংসদগুলোকে অকার্যকর করে রাখা মানে হলো এ দেশকে, জাতিকে নেতৃত্ব শূন্য করে রাখার নামান্তর। এজন্য আমরা মনে করি যে দ্রুত সময়ের মধ্যে জাকসু নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে সেটা দ্রুত সময়ের মধ্যেই হওয়া দরকার। আচ্ছা, তো সেটি এখন হতে বাধা কি মনে করছেন, কিংবা আজকে যখন মিটিং চলছিল সেখানে ছাত্রদল সেই মিটিংয়ে গিয়েছে, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? জি, আমরা এখন জাকসু হতে আমরা কোনো ধরনের বাধা দেখছি না, এবং প্রশাসন আমাদেরকে সেই আস্থা দিয়েছিল যে 1 ফেব্রুয়ারিতে তারা তফসিল ঘোষণা করবেন। আমরা সেটার উপর পূর্ণ আস্থা রেখেছিলাম। কেন আমরা সেই আস্থা রেখেছি? কারণ আমরা জানি এই প্রশাসন দাঁড়িয়ে আছে এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ
আহত এবং পঙ্গুত্ব বরণকারীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে তারা। এই রক্তের উপর দাঁড়িয়ে থেকে তারা শিক্ষার্থীদের মতামতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিতে পারবে, এটা আমরা বিশ্বাস করতে চাইনি। কিন্তু আজকে আমরা দেখেছি যে প্রশাসন শিক্ষার্থীদের এই মতকে উপেক্ষা করেছে। আমরা তাদেরকে একটু সতর্ক করে দিতে চাই, এই শিক্ষার্থীদের মতকে উপেক্ষা করে যারাই যখন কোনো সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো ভালো ফলাফল হয়নি। অতীত নিকট ইতিহাস যদি আমরা দেখি, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার যেটা করেছে, শিক্ষার্থীদের মতকে উপেক্ষা করেছিল কিন্তু সে টিকে থাকতে পারেনি। আমরা আমাদের এই প্রশাসনকে সেটাই স্মরণ করিয়ে দিতে চাই। সেই প্রশাসনেই প্রশ্নবিদ্ধ লোক রয়েছে বলে ছাত্রদল কিন্তু দাবি করেছে, সেই দাবিটির সঙ্গে আপনার কি একমত নয় যে তাদের সরানোর বিষয়টি? জি, আমরা এখনো মনে করছি যাদের বিচার হওয়া উচিত এখনো বিচার হয়নি, আওয়ামী লীগের দোসররা এখনো রয়েছে। কিন্তু আওয়ামী লীগের দোসরদেরকে ক্যাম্পাসে রেখে আমরা ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছি না, কিন্তু সারা দেশেই তো তাদের বিচার হচ্ছে না, তাদেরকে রেখে কেন আমরা জাতীয় নির্বাচন চাচ্ছি? এখন আমি যদি বলি যে আওয়ামী লীগের দোসরদেরকে রেখে ছাত্র সংসদ বা জাকসু চাচ্ছি না, কিন্তু এই আওয়ামী লীগের দোসরদেরকেই এই ছাত্রলীগে যারা ছিল তাদেরকে কিন্তু আবার ছাত্রদল পদায়ন করছে। এই মানে দ্বিমুখিতা কেন আমরা দেখতে পাচ্ছি? একদমই আমি বুঝতে পারছি। আরিফুজ্জামান উজ্জ্বল, এখানে দুটি ছাত্র সংগঠন রয়েছে, রাজনৈতিক ছাত্র সংগঠন বলতে পারি, সেখান থেকে আপনারা এখন রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে নিজেদেরকে বলতে চাচ্ছেন না। কি মনে হয় এই যে জাকসু নির্বাচন, আজকে পুরো ছাত্র সমাজ অপেক্ষা ছিল যে একটু হয়তো তফসিল আসবে, সেটি তো আসলো না, এখানে মানে আক্ষেপ তৈরি হয় কিনা যে যেই ছাত্রদল বা ছাত্র শিবির একসঙ্গে গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে আমরা দেখেছি, তাদের মধ্যে এখন একটি মুখোমুখি অবস্থা চলে গিয়েছে এই ছাত্র সংগঠন নিয়ে, আজকে তফসিলটাও হলো না, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি মনে করছে? জি, ধন্যবাদ আপনাকে। আক্ষেপ তো তৈরি হবেই, কেননা গত 33 বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে। তো 33 বছর পরে যখন ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নিয়েছে, তখনই শিক্ষার্থীরা উল্লাস করেছে, আমরা যেটা দেখেছি বিশ্ববিদ্যালয়ে। কেননা গত 33 বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নিশ্চিত হয় নাই, সুতরাং শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো সিনেটে উপেক্ষিত ছিল। সে জায়গা থেকে যখন এই গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষাকে প্রায়োরিটি দিয়ে শিক্ষার্থীদের প্রধান দাবি যেটা ছিল যে ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করা, সেদিকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এগিয়ে গিয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছিল। কিন্তু আমরা যেটা দেখি যে যখনই বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসুর রোডম্যাপ ঘোষণা করে, তারপরেই ছাত্রদল এবং বামপন্থী ছাত্র সংগঠন, কয়েকটি ছাত্র সংগঠন তারা সংস্কারের দাবি জানায়, জাকসুর যে গঠনতন্ত্র আছে। কিন্তু আমরা যেটা দেখেছি জাকসুর গঠনতন্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে জাকসুর গঠনতন্ত্র একমাত্র জাকসুর নির্বাচিত প্রতিনিধিরাই সংস্কার করতে পারেন। আর আরেকটা বিষয় যেটা উল্লেখ করা আছে যে জাকসুর সভাপতি, সেটা কিন্তু তারা বলছিলেন যেভাবে যে সেই জাকসু হওয়ার পরে, যেমন যখন ছাত্র শিবিরের বিষয়টা আসছিল যে জাকসু হওয়ার পরে যে নতুন কমিটি আসবে তারা এই সংশোধনটা করবে আগে, শিবিরের অংশগ্রহণ নিয়ে এমন একটি কথা আমরা দেখেছি। সেদিক থেকে ভাই, এবং এই জন্য অনেক সংগঠন, ছাত্রদল বা অনেকে বলছে ছাত্র শিবিরও এখানে অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়েও তারা প্রশ্ন রেখেছেন যে জাকসু আগে হোক, এরপরে গঠনতন্ত্র পরিবর্তন হবে বা কিছু আসবে, এমন একটি বিষয় রয়েছে এখানে। জি জি, আমরা যেটা মনে করি যে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ নয় এমন সকল সংগঠন তারা জাকসু নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাক এবং যে গত 5 আগস্ট যে গণ অভ্যুত্থানের পরে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আলাপ উঠেছে, সেই জায়গায় আমরা মনে করি যে জাকসুই একমাত্র হতে পারে যে শিক্ষার্থীদের যে প্রত্যাশা, যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গত 16 বছর যাবৎ যে সংস্কৃতি বিশ্ববিদ্যালয়গুলোতে গড়ে উঠেছিল, সেই সংস্কৃতি থেকে যদি আমরা বের হতে চাই সেটার একমাত্র উপায় হতে পারে জাকসু। কেননা আপনি এখানে বাবর ভাই বলেছেন যে বেশিরভাগ শিক্ষার্থী চায় সংস্কার হওয়ার পরে নির্বাচন, দাবি করেছেন কিন্তু তিনি এই বিষয়টা। বাবর ভাইয়ের সাথে আমরাও একমত। আমি যেটাতেই বলতেছিলাম যে প্রথমত একটা ওয়ে তো আছেই যে জাকসু নির্বাচিত প্রতিনিধিরাই সংস্কার করবেন, দ্বিতীয়ত যেটা আছে যে জাকসুর গঠনতন্ত্রে উল্লেখ আছে যে জাকসুর পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেহেতু জাকসুর সভাপতি, উনি নির্বাহী ক্ষমতায় জাকসু গঠনতন্ত্র সংস্কার করতে পারেন। তো এখন পর্যন্ত যে সংস্কারের আলাপগুলো উঠেছে সেগুলো উপাচার্য চাইলেই সংস্কার করতে পারেন, কিন্তু আমরা যেটা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সংস্কারের উদ্যোগ না নিয়ে বরঞ্চ আজকে তফসিল ঘোষণার কথা ছিল সেটাতে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে
বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করলেন যে পরিবেশ পরিষদের সাথে মিটিং করা জরুরি এবং আজকে ওনারা মিটিং করলেন। কিন্তু এর আগে কোনো ধরনের সংস্কারের উদ্যোগ ওনারা নিজেরাও নেন নাই, যেটা খুবই অল্প সময়ের মধ্যে সংস্কার করা সম্ভব ছিল। আপনারা দেখবেন যে আজকে পরিবেশ পরিষদের মিটিং থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 4 দিনের মধ্যে একটা সংস্কার কমিশন গঠন করে জাকসু গঠনতন্ত্রের সংস্কার করে তারপর 6 তারিখ তফসিল ঘোষণার তারিখ জানাবেন। তো এই উদ্যোগটা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বেও নিতে পারতেন, কিন্তু সেইখানে তারা স্পষ্ট গাফিলতি দেখি। কি মনে হয় কেন নিলেন না? কোনো চাপ বা, যদিও এই অন্তর্বর্তী সরকারের আমলে চাপ থাকবার তো কথা না। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো চাপ ছিল না, কেননা আপনারা দেখবেন যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং প্রধান উপদেষ্টাও সাধুবাদ জানিয়েছেন জাকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে। কিন্তু আমরা যেটা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদল এবং বামপন্থী কয়েকটা ছাত্র সংগঠন তারা সংস্কারের দাবি জানিয়েছে এবং আজকেও সকাল থেকে শুধু আমাদের দাবি, আজকেও সকাল থেকে ভাইয়ের সাথে আরেকটু মিলাই যে সংস্কার এবং যে জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর যে হামলাকারীদের বিচার। কিন্তু আমরা যেটা দেখেছি 5 আগস্টের পর থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্ল্যাটফর্মগুলো হামলাকারীদের বিচারের জন্য সরব ছিলাম। তখন ভাইদের কমিটি ছিল না, কিন্তু ছাত্রদল অ্যাক্টিভলি ক্যাম্পাসে মুভমেন্ট করেছে। তো তখন থেকেই কিন্তু তাদের আমরা দেখি নাই যে হামলাকারীদের বিচার নিয়ে তাদের সরব হতে। যখন আমরা দেখলাম যে জাকসুর রোডম্যাপ ঘোষণা হলো, জাকসুর তফসিল ঘোষণার তারিখ আসলো, তখনই ওনারা হামলাকারীদের ছাত্রলীগের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত ছাত্র সংগঠন। ছাত্রদল সবসময় 5 তারিখের পরবর্তী সবসময় ছাত্রলীগের বিচারটা আগে চেয়েছে। আমরা চেয়েছি ছাত্রলীগের নিষিদ্ধ দাবি করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ে এখনো যে না, কিন্তু বাবু এখানে সে যে প্রশ্নটি করেছে যে যখন ছাত্র সংসদ নির্বাচনের আলাপ শুরু হলো তখন আপনাদের এই দাবিগুলো বেশি আসলো কিনা? একই সঙ্গে আরেকটি বিষয় জানতে চাইবো যে এই জাকসু নির্বাচন সেটি এখন হোক বা কিছুদিন পর হোক, সেই নির্বাচনে ছাত্র শিবিরের অংশগ্রহণ ছাত্রদল চাই কিনা আমি সে তো জানবো। আমরা ছিলাম ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা আহ্বায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আপনার কাছে ছাত্র শিবির জাকসু নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে আপনাদের কি অবস্থান? আর যেটা জানতে চাচ্ছিলাম যে সংস্কার বা বেশ কয়েকটি প্রশ্ন তুলেছিলেন আরিফুজ্জামান উজ্জ্বল, সেই বিষয়গুলো। ধন্যবাদ আপনাকে। আপনাদের একটি ঘটনা স্মরণ করিয়ে দেওয়ার জন্য মূলত বলা, 1989 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা হাবিবুর রহমান হত্যাকাণ্ড ঘটেছিল। ওই হত্যাকাণ্ডে শিবিরের সংশ্লিষ্টতার কারণে তৎকালীন জাকসু, আমি স্পষ্ট করে বলি আপনাকে, তৎকালীন জাকসুর যে পরিষদ ছিল শাহীন পরিষদ, ওই শামীম ভাইকে আমি পাই নাই, কিন্তু আজিজুল হক শাহীন ভাই ছিলেন ছাত্র ফ্রন্ট থেকে মনোনীত। ওনার সাথে যখন কথা বলেছিলাম উনি আমাদেরকে যে বিষয়টি এনশিওর করেছিলেন সেটি হচ্ছে জাকসুর নেতৃত্বে তখন শিবিরের হাবিবুর রহমান কবির হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার কারণে তখন 22টি জাকসুর নেতৃত্বে 22টি ছাত্র সংগঠনের একটি সর্বদলীয় ছাত্রঐক্য হয়েছিল। ওই সর্বদলীয় ছাত্রঐক্যের সিদ্ধান্ত মোতাবেক তখন সবার একটা কনসেনসাসের ভিত্তিতে ছাত্রদের এবং সাধারণ শিক্ষার্থীদের ঐক্যমতের ভিত্তিতে শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে বিতাড়িত ছিল, যেটা নিষিদ্ধ বলেন, বিতাড়িত ছিল। দীর্ঘ 32 বছর কিন্তু জাহাঙ্গীরনগরে তাদের কোনো প্রকাশ্যে কোনো কমিটি ছিল না। তা আমরা মনে করি 5ই আগস্টের জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটি পরিবর্তিত পরিস্থিতিতে শিবির জাহাঙ্গীরনগরে আত্মপ্রকাশ করেছে। আমরা মনে করি বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে তাদের অতীতের দায় এবং বর্তমানে তখনকার যে 22টি সংগঠন ছিল তার মধ্যে উজ্জ্বলদের সাংবাদিক সমিতিও একটি, ওই সিগনেচার করা। তা আমরা রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন, আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে এবং সাধারণ শিক্ষার্থীরা যদি মনে করে ছাত্র শিবির তাদের অতীতের দায় মুক্তি থেকে রাজনীতি করবে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমি এখানে থামবো, আমি আবার আসবো। মহিবুর রহমান, আপনি একটু বলবেন, সিরাজি বললো যে ছাত্র দলের এক নেতাকে হত্যার কারণে ছাত্র শিবিরকে আসলেই কাগজে কলমে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল কিনা, ইতিহাস আপনাদের কাছে নিশ্চয়ই কি তথ্য আছে? আচ্ছা, আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকেই বলি। ভাই যেহেতু হাবিবুর রহমান কবির ভাইয়ের হত্যাকাণ্ডের কথা বলেছে, 1989 সালে একটি অনাকাঙ্ক্ষিত সংঘর্ষে হাবিবুর রহমান কবির ভাই আহত হয়। সংঘর্ষ না, এটি ছিল হত্যাকাণ্ড। সংঘর্ষ ছিল এবং সেই সংঘর্ষে এক হল থেকে এসে অন্য হলে আক্রমণ করে তাকে মারা হয়েছিল। আমি বলছি, আমাকে একটু বলতে দেন। সেই সংঘর্ষে ছাত্রদলের 4 জন আহত হয়েছিল এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তৎকালীন সভাপতি
মমতাজ ভাই সহ 8 জন আহত হয়েছিল এবং মমতাজ ভাই এতটাই আহত হয়েছিল যে তিনি ইন্তেকাল করেছে বলে ছড়িয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত রেখেছেন, তিনি সুস্থ হয়ে ফিরেছেন। জি। হাবিবুর রহমান কবির ভাই আহত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। 10 দিন পরে তিনি চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। তো 10 দিনের মধ্যে যে ঘটনা ঘটেছে সেটা হলো হাবিবুর রহমান কবির ভাই চিকিৎসার মধ্য দিয়ে সুস্থ হয়ে উঠছিলেন, কিন্তু ওই সময়ে ছাত্রদল আবার অতিরিক্ত হামলা চালায় ঢাকা মেডিকেলে। সেখানে ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে হামলা চালায়, কিন্তু ইসলামী ছাত্র শিবিরকে আগে থেকেই বোঝা যাচ্ছিল যে তারা হামলা চালাতে পারে। ইসলামী ছাত্র শিবিরের আমাদের যে 8 জন ভাই ছিল তাদেরকে সেখানে চিকিৎসা নিতে দেওয়া হয়নি, প্রাইভেট মেডিকেলে তাদেরকে স্থানান্তর করা হয়। সেখানে এসে হাবিবুর রহমান কবির ভাইকে আবার ছাত্রদলের লোকেরাই হামলা করে এবং সেখানে অনেক বেশি আহত হয়। পরবর্তীতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান। মানে ছাত্রদলের হামলাতেই ছাত্রদল সভাপতি মারা জি, গেলেন? জি, জি। এটা হলো ঢাকা মেডিকেলে পরবর্তীতে হামলা করে, পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় ছাত্রদল হামলা করে। এটি 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 একটি আসলে কল্পকাহিনী এটা ছাড়া আমি- কিছু না। আমি আপনারা বলছি। আপনারা যখন ইতিহাস তারপর- দেখবেন তখন আচ্ছা আপনি আমাকে বলেন ছাত্রদলের হামলায় যদি ছাত্রদল নেতা মারা যায় তাহলে গত 32 বছর জাহাঙ্গীরনগরে ছাত্রদলের ছাত্র শিবিরের কেন প্রকাশ্যে কোনো আচ্ছা, কার্যক্রম আমাকে হলো না? একটু এই বলতে দেন। ব্যাখ্যাটা যদি উনি আমাকে দেন তাহলে আমি খুশি হব। কবির ভাইয়ের হত্যার পরবর্তীতে আমি যাচ্ছি। কবির ভাইয়ের হত্যাকে কেন্দ্র নিষিদ্ধ করে হওয়ার বিষয়ে একটু বলেন। ছাত্র শিবিরে, হ্যাঁ আমি সেটাই বলছি, ছাত্র শিবিরের কয়েকজন ভাইয়ের উপর মামলা করা হয়। সে মামলার রায় হয় বিএনপির আমলে। তখন হলো যাদের নামে মামলা করা হয় তারা বেকসুর খালাস পায়। এর মানে হলো সেটা আদালতে মীমাংসিত বিষয়, সে দায় ইসলামী ছাত্র শিবিরের উপর যদি আসতো তাহলে তারা বেকসুর খালাস পেত না, তাও আবার বিএনপির শাসনামলে। এখন আমি বলি, যদি কবির হত্যার কারণে একাডেমিক কাউন্সিল, সিনেট, সিন্ডিকেট কেউ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে নাই, যদি ক্যাম্পাস প্রশাসনের এই বৈধ কাঠামোগুলো যদি নিষিদ্ধ না করতে পারে, তাহলে অন্য কেউ বলতে পারে না কে নিষিদ্ধ হবে কে নিষিদ্ধ হবে না, কে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে পারবে, নিষিদ্ধটা হয়েছিল কে একটা ঐক্যমতের রাজনীতি ভিত্তিতে। করতে পারবে এটা না, সর্বদলীয় অন্য ছাত্র কোনো ঐক্যের ছাত্র ভিত্তিতে সংগঠন জাকসু নির্ধারণ আচ্ছা, আমরা করে আপনাদের দিতে পারে দুজনের না। কথাই আমি শুনেছি, আমি একটু এই বিষয়ে আসতে চাই। আচ্ছা, আমাকে একটু আলফাজুল বলতে উজ্জ্বল। দিবেন ভাই, আমাকে একটু বলতে দিন। একদম, 10 সেকেন্ড। এখন এই কবির হত্যার কারণে যদিও ইসলামী ছাত্র শিবিরের দায় নাই, তারপরে যদি কবির হত্যার কারণে ইসলামী ছাত্র শিবিরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়, তাহলে 1994 সালে কামরুল ভাইকে যখন শহীদ করা হয় ছাত্রদলের কর্মীরা সেটা করেছে, তাদের ব্যাপারে কেন কথা উঠবে না? এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুজাম্মেল হত্যা হয়েছে, রুকন হত্যা হয়েছে, আনন্দ কুমার হত্যা হয়েছে, এবং ছাত্রদলের লোকাল অ্যান্টি লোকাল দ্বন্দ্বে শওকত কবির দীপুভাই হত্যা হয়েছে, জুবাইর হত্যা হয়েছে। তাদের হত্যাকারীদের নিষিদ্ধ করার দাবি কেন উঠাবে না? এবং সর্বশেষ আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে শামীমুল্লাহ হত্যাকাণ্ড হয়েছে, সেখানে ছাত্রদলের 5 জন জড়িত ছিল, যেটা হলো ছাত্রদল থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম যে হিট করছে শামীমুল্লাহ হত্যাকাণ্ডের প্রথম যে মানে জড়িত ছিল, যে তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল যে তাকে মারধর করতেছে, লাবিব নামে ওদের বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল জাহাঙ্গীরনগরে। সে মেরেছে? হ্যাঁ, সে শুরুটা করছে। সে ছাত্রদল হচ্ছে রাত 8টা পর্যন্ত জানতো না শামীমুল্লাহকে মারা হচ্ছে বা শামীমুল্লাহকে তারা পিটিয়ে হত্যা করেছে। আপনারা যদি ভিডিও দেখেন, ছাত্রদলের 5 জন কর্মী পিটিয়ে হত্যা করেছে। ছাত্রদল এর দায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করছে। আচ্ছা, আমরা যে বিষয়ে ছিলাম আরিফুজ্জামান উজ্জ্বল, এই যে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা, 22টি সংগঠন, 89 সাল, বাকি বলছিলেন যে সাংবাদিক সমিতিও সেখানে ছিল, কিন্তু আসলে যেটি জাকসুর যে গঠনতন্ত্র বা নিয়ম বা আবার তিনি বলছিলেন যে শিবিরের পক্ষ থেকে যেটি সিন্ডিকেট বা প্রশাসন করেনি, মানে আসলে কি বিষয়টি সম্ভব কিনা যেটি বাউর ভাই দাবি করেছেন? এভাবে কি একটি সংগঠনকে জাকসুতে নিষিদ্ধ করা যায় কিনা? জি, আমরা যখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তৎকালীন সময়ে ছিলাম না, তো আমরা বিশ্ববিদ্যালয়ে আসার পরে যেটা শুনেছি যে 22টা ছাত্র সংগঠনের পক্ষ থেকে ছাত্র শিবিরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তো সেই জায়গা থেকে, তবে আমরা এটা জাস্ট মৌখিক শুনেছি, আমরা কোনো লিখিত ডকুমেন্ট আমরা দেখি নাই, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও তাদের রাজনীতি করার ব্যাপারে নিষিদ্ধ করা হয় এরকম একটা গুঞ্জন সবসময় ছিল। কিন্তু আমরা যেটা দেখলাম গত 5 আগস্টের পরে, প্রমাণিত সত্যের কিন্তু সবসময় ডকুমেন্ট লাগে না। আমরা গত 5 আগস্টের মানে পরে, সর্বজন যখন মানুষের ইয়া হয়ে যায় তখন এটা কিন্তু ডকুমেন্ট, লিখিত ডকুমেন্টের খুব গত 5 আগস্টের পরে তৎকালীন সিন্ডিকেটের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের যে নথিপত্র সেটা আমরা দেখি। সেখানে দেখি যে ছাত্র শিবিরকে আসলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তাদের রাজনীতির উপরে। আর বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যেটা মনে করি যে এই গত 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর আমরা মনে করি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ নয় এমন সকল সংগঠন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার বৈধতা রাখে। এখানে কিন্তু একটি প্রশ্ন দাঁড়ায় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন তাদের যে আনুষ্ঠানিক প্রোগ্রামগুলোতে ছাত্র শিবিরকে দাওয়াত দিচ্ছে বা বসাচ্ছে,
এটি নিয়ে কি আপনারা প্রশ্ন করেছেন যে নিষিদ্ধ এটি নিয়ে আমাদের প্রশ্ন ছিল, আমাদের প্রশ্নটা ছিল মূলত যে যেহেতু বিষয়টি সুরাহা হয় না, অমীমাংসিত, 22টি ছাত্র সংগঠন এবং কি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখনো ছাত্র শিবিরকে ম্যান্ডেট দেয় নাই, তারা আনুষ্ঠানিকভাবে তাদেরকে কিন্তু এক্সপেক্ট করে নাই। 32 বছর তাদের কোনো কার্যক্রম ছিল না জাহাঙ্গীরনগরে। তারা যদি মনে করে যে তারা তাদের অতীতের গুপ্ত রাজনীতি ছেড়ে যদি প্রকাশ্যে সাধারণ শিক্ষার্থীদের স্পিরিটকে ধারণ করে যদি জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের কৃষ্টি কালচারকে ধারণ করে যদি তারা রাজনীতি করতে চায়, তাহলে ছাত্রদলের কোনো আপত্তি থাকবে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় কিন্তু এসছে, বৈষম্য বিরোধীর বিরুদ্ধে একটা অভিযোগ কিন্তু বাউল ভাই করলেন যে হত্যাকাণ্ড হয়েছে সম্প্রতি, সেখানে বৈষম্য বিরোধীর একজন নেতাই প্রথম তাকে মারপিট শুরু করেছে। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, শামীম মোল্লাকে প্রথম প্রান্তিক গেটে ধরা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক লাবিবের নেতৃত্বে। ধরেছে একজন, ঠিক আছে, পরবর্তীতে ছাত্রদল এই দায় স্বীকার করছে কিনা যে পরবর্তীতে 5 জন পিটিয়ে হত্যা করেছে? ছাত্রদল কেন দায় স্বীকার করবে? ওইখানে যখন একজন আসামিকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়, যখন প্রক্টর অফিসের মধ্যে তাকে হামলা করা হয়, তাহলে এই দায় তো ছাত্রদল নিবে না, এই দায় নিবে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে গেট থেকে নিয়ে এসে তাকে আবার বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকানো হইলো? তখন একটা মব জাস্টিস চলতেছিল, আপনাকে বুঝতে হবে। 5 তারিখ পরবর্তী সময় কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপরে বলেন, মানে ছাত্রলীগের উপরে, আওয়ামী লীগের উপরে কিন্তু সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষের কিন্তু এটা প্রচন্ড ক্ষোভের জায়গা, আক্রোশের জায়গা তৈরি হয়েছে। আর শামীম মোল্লা ছিল হচ্ছে ওই এলাকার, আপনি যদি বলেন ওকে, ও নিজেকে মানে অঘোষিত ডন হিসাবে দাবি করত। তার মতো একজন লোক খুব 5 তারিখের পরবর্তী সময়ে এরকম একটা টার্মোইলিং সময়ে তার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসাটাই ছিল আমাদের জন্য রহস্যজনক, যে কেন, কি উদ্দেশ্যে সে এখানে আসবে। আর তখন যে মব জাস্টিসটা তখন কিন্তু চলতেছিল, তাকে যখন তাকে পিটিয়ে হত্যা করলো কারা? তাহলে তাকে আমি এখানে স্পষ্ট করি ভাই, তাকে মারা, আপনি দেখেন ভিডিওগুলো অ্যানালাইসিস করে দেখেন, ওইখানে শুরুই করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল সমন্বয়ক লাবিব, আমি দায়িত্ব নিয়ে বলছি, শুরুটা করেছে লাবিব। আমি একটু স্পষ্ট করি, শামীম মোল্লা তিনি ছিলেন হচ্ছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, যিনি মোটামুটি ওই বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার এটা আমরা বুঝতে পেরেছি, মাদক সিন্ডিকেট থেকে শুরু করে সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড তিনি পরিচালনা করতেন। এমনকি গত 15ই জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর যে হামলা হয়, ছাত্রলীগের নেতাকর্মীরা এবং বহিরাগত সন্ত্রাসীরা যে হামলা করে, সেই হামলার সামনের সারিতে নেতৃত্ব দেন শামীম মোল্লা। সেই শামীম মোল্লা যে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের দিকে কয়েক রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ যার বিরুদ্ধে স্পষ্টত আছে, সেই শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ে যখন আসে তখন এগুলোকে বলে কি একটি হত্যাকে জাস্টিফাই করছেন আপনি করছেন, কিংবা বাবর ভাই বলছিল যে সে স্পষ্ট করে দেই ভাই, যখন সে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক আহসান লাবিব, সে তাকে আটকায় এবং আটকায় তার কাছ থেকে জানতে চায় যে 15 জুলাই রাতে সে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছিল কিনা। এই স্বীকারোক্তি নেয়ার পরে আহসান লাবিব সে শামীম মোল্লাকে সুস্থ অবস্থায় নিয়মতান্ত্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বডি এবং সিকিউরিটি অফিসারদের কাছে তাকে হস্তান্তর করে। নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বডি তার পরবর্তী কার্যক্রম সম্পন্ন করে তাকে পুলিশে দিবেন, কি করবেন সেটা প্রক্রিয়াল বডি দেখবেন। কিন্তু আমরা যেটা দেখেছি, তাকে যখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়, তখন ছাত্র দলের নেতাকর্মীরা, আমাদের যে নিরাপত্তা শাখা আছে সেই নিরাপত্তা শাখার গেট ভেঙে ভিতরে ঢোকে হত্যার উদ্দেশ্যে তাকে গণপিটুনি। ছাত্রদলের কে? ছাত্রদলের রাজন ভাই ছিল, রাজু ভাই ছিল, ওইখানে স্পষ্টত 5-6 জন ছাত্রদলের কর্মী তারা চিহ্নিত হয়েছেন এবং তাদেরকে আমাদের তখন কমিটি ছিল না, কারো কোনো পদ পদবি ছিল না তখন, যেহেতু জাহাঙ্গীরনগরের সাংগঠনিক কাঠামো ছিল না, এই জন্য আমাদের কোনো তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে এবং রাষ্ট্রীয় আইনে মামলা করা হয়েছে। যাদের ছাত্রত্ব ছিল না তাদের সংশ্লিষ্টতার বিষয়টা মানে অকাট্যভাবে কেউ প্রমাণ করতে পারে না। এখানে ভিডিওতে যখন একটা মব জাস্টিস হচ্ছে, তখন এখানে সাধারণ শিক্ষার্থীরা ছিল, ছাত্রদলের নেতাকর্মীরা ছিল, অনেক শ্রেণী পেশার সাংবাদিকরা ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়করা ছিল। সুতরাং আমরা মনে করি ওইখানে যখন তাকে শামীম মোল্লাকে যদি এখান থেকে প্রান্তিক গেট থেকে ক্যাম্পাসে নিয়ে আসা হলো, তাকে নিয়ে না আসলে হয়তো তাকে কিন্তু আমি একটা করে আপনাকে একটু ইনফরমেশন দিই, ওকে যখন প্রক্টর অফিস থেকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছিল, তখন কিন্তু সে নিজে পায়ে হেঁটে প্রিজন ভ্যানে উঠছে, পায়ে হেঁটে পুলিশের গাড়িতে উঠছে। সে যে ক্যাম্পাসে মারা গেছে বিষয়টা কিন্তু এরকম না। তাকে যখন হসপিটালে নেওয়া যাওয়া হয়, তার পরবর্তী সময় আধা ঘন্টার ব্যবধানে তার মৃত্যুর সংবাদটি আমরা পাই। আচ্ছা, একটা মুহিবুর আমরা এই বিষয়টি শুনছিলাম, এই যে ছাত্রদল বা ছাত্র ইউনিয়ন সহ কয়েকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বলছিল যে সংস্কার হোক বা গঠনতন্ত্র আগে ঠিকঠাক হোক, এরপরে ছাত্র শিবির যদি জাকসুতে অংশ নেয়
অংশ নিক, কিন্তু আগে এগুলো হতে হবে। মানে এই বিষয়টি কেন কেন ছাত্র শিবিরকে চায় না এই 22টি রাজনৈতিক বা সামাজিক সাংস্কৃতিক সংগঠন, কি মনে হয় আপনাদের? আচ্ছা, কেন চায় না সেটা তারা বলতে পারবে। আমরা তো মনে করি এটা একটা ফেসিবাদীর দিকে আমরা আগাচ্ছি, যেহেতু এই সময়ে এসেও তারা 5ই আগস্টের পরে এসেও একটা সংগঠন আরেকটা সংগঠনের ব্যাপারে বলতেছে যে তারা নির্বাচনে আসবো না বা হবে না, এটা আসলে ফেসিবাদের দিকেই ফিরে যাওয়া। আমরা যেটা মনে করি আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে, আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে আমাদেরকে তারা চাচ্ছে। আমাকে কথা বলার একটু সুযোগ দিতে হবে, তারপর আপনার সময় আপনি কথা বলবেন। জি, ছাত্র শিবির যখন জাকসুর সংস্কারের প্রথম মিটিংয়ে যায় তখন ছাত্রদল দাবি করে যে ছাত্র শিবির যদি এই মিটিংয়ে থাকে তাহলে আমরা থাকবো না, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখন বলতেছে ছাত্র শিবির থাকলেও থাকতে পারবে দায় নিয়ে। এখন দায়ের কথা যদি আমি বলি, আগেই বলেছি যে এই দায় হলো আদালত দায় মুক্তি তাদেরকে দিয়েছে। আর যদি দায় নিতে হয় তাহলে শামীম মোল্লা হত্যাকাণ্ডের দায় কেন ছাত্রদল নেবে না? কেন কামরুল হত্যাকাণ্ডের দায়ভার ছাত্রদল নেবে না? কেন শওকত কবির দিবুর হত্যাকাণ্ডের দায়ভার ছাত্রদল নেবে না? কেন মুজাম্মেল, রুকন, আনন্দ কুমার বা জুবাইরের হত্যাকাণ্ডের দায়ভার অন্যান্যরা নেবে না? শুধু ছাত্র শিবিরকে কেন দায় নিতে হবে? দায় মুক্তি পাওয়ার এটা হলো আমার জড়িত ছিল না, কোন হত্যাকাণ্ডের সাথেই ছাত্রদলের সংশ্লিষ্টতা ছিল না। জুবায়ের এবং আনন্দ কুমার তারা ছিলেন ছাত্রলীগের অন্তর্কোন্দলে মারা গেছেন। ছাত্রদলের কোনো ধরনের সংশ্লিষ্টতা নাই। ছাত্রদলের অন্তর্কোন্দলে মারা যায়। এরপরে আমি বলি যে 22টা সংগঠনের কথা বলা হয়েছে, এই 22টা সংগঠন থেকে কয়টা সংগঠন এখন ক্রিয়াশীল আছে এবং যে কয়টা আছে তাদের মতামতটা কি? ক্যাম্পাসে এখন যারা রানিং শিক্ষার্থী আছে, এখন যতগুলো সংগঠন আছে, তারা ছাত্র শিবিরকে কিভাবে নিচ্ছে? ছাত্র শিবিরকে তারা সাদরে গ্রহণ করছে, ছাত্র শিবিরের সাথে একসাথে কর্মসূচি দিয়েছে, যেটা আজকে আপনারা দেখেছেন জাকসুর তফসিল ঘোষণার দাবিতে ছাত্র শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, অন্যান্য দল সহ 10-12টি সংগঠন মিলে তফসিল চেয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখানে ছিল। অতএব সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে গ্রহণ করে নেওয়ার পরে অন্য কোনো সংগঠন বলার সেই অধিকারটা রাখে না। আমাকে যদি আরেকটু সুযোগ দেন, ভাই বলেছিল ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতির কথা, যে গুপ্ত রাজনীতি করেছে কমিটি নাইটে বলেছে 32 বছর। জাহাঙ্গীরনগরের ইতিহাসে যদি কারো উপর কোনো জুলুম করা হয়ে থাকে তাহলে সবচেয়ে বড় জুলুমটা করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের উপর, কারণ ইসলামী ছাত্র শিবিরকে দীর্ঘ 35 বছর তাদের কার্যক্রম চালাতে দেয়া হয়নি, সেটা সম্পূর্ণ অন্যভাবেই করতে দেয়া হয়নি। এখন ছাত্র শিবির কি করেছে? গুপ্ত রাজনীতি করেছে? না, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা সেখানে থেকেছে, তাদের বৈধ যত জায়গায় যাওয়ার সুযোগ ছিল সেই কাজগুলো করেছে। এখন ভাইরা যারা বলে থাকে, এখন বলে নাকি কমিটিতে আমরাও দেখি গুপ্ত রাজনীতি, এই জন্য বলে থাকে যে ছাত্রলীগের সাথে তারা ছিল। কিন্তু আমি ভাইকে বলতে চাই যে ইসলামী ছাত্র শিবিরের যে কমিটি হয়েছে সেখানে কয়জন ছাত্রলীগের সাথে ছিল? ছাত্রলীগের না, ছাত্রদলের সাথে ছিল। ছাত্রদলের সাথে ছিল। হলফ করে ছাত্রদলের সাথে ছিল। কমিটি কি ছিল? ছাত্রদলের যে 177 বিশিষ্ট কমিটি হয়েছে, আমরা তো চিনি না। অনেকেই ছাত্রলীগের কর্মী ছিল। আমরা তো চিনি না, শিবির চিনি না। আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা জাহাঙ্গীরনগরের শিবির চিহ্নিত করতে পারি না, কারা শিবির করে কারা করে না, এই বিষয়টা ক্লারিফাই করতে পারি না। ডিসেম্বর দৈনিক জনকণ্ঠে একটা রিপোর্ট এসেছিল, জাবি ছাত্রদল কমিটিতে অছাত্র বিতর্কিতরা। সেখান থেকে আমি একটু পাঠ করে শোনাচ্ছি। এখানে বলছে যে পূর্বে ছাত্রলীগ করেছেন এমন অনেকে পেয়েছেন পদ, তাদের মধ্য থেকে কমিটির 29 নম্বর সদস্য গোলাম রাব্বানী অর্ণব ইতিপূর্বে ছাত্রলীগের ব্লকে ছিলেন। 103 নম্বর সদস্য নাসির উদ্দিন মিয়া, 106 নম্বর সদস্য সাখাওয়াত হোসেন ইমন ছাত্রলীগ কর্মী ছিলেন। এবং এর উপরেই লিখেছে অনেক নেতাকর্মী এরকম ছাত্রদলে পদ পেয়েছে যারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নির্বাচনী কাজে তারা অংশগ্রহণ করেছে, প্রচার প্রচারণা চালিয়েছে, তারাও পদ পেয়েছে। শুধু এটাই নয়, একজন ছাত্রলীগ কর্মী ছাত্রলীগের তোষামতি করতে গিয়ে খালেদা জিয়াকে ডাকাতনি বলেও আখ্যা দিয়েছিলেন, সেও এখানে পদ পেয়েছে। গুপ্ত রাজনীতি যদি বলে থাকি তাহলে ছাত্র দল করেছে না শিবির করেছে, এটা আমরা একটা কথা বলি। আমরা এই ফেসিবাদ বিরোধী গত 17 বছরে আমাদের উপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগ যে মানে অত্যাচার জুলুম করেছে, তার মধ্যে থেকেও আমরা হরতাল অবরোধগুলোতে 11 জন নিয়ে আমরা মিছিল করেছি। আমরা কখনো গুপ্ত রাজনীতি করি না। যদি 9 জন 11 জন 12 জন নিয়ে মিছিল করেছি, আমরা কখনো গুপ্ত রাজনীতি করি না। অবশ্যই না, মিছিল করেছেন, আমরাও দেখেছি। আমার কথা হলো ভাই, একটু আমার কথা হলো যদি 9, 10 জন, 11, 12 জন নিয়ে মিছিল করে থাকে, এখন 177 জনের বাকিরা কোথায় ছিল? তারা কোন রাজনীতি? আচ্ছা, আমরা আপনার প্রশ্নের উত্তর নিব। একই সঙ্গে জানতে চাইব জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এই যে আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন গত এই 15-16 বছর, নিশ্চিতভাবে ছাত্রদল অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্যাসিবাদের দ্বারা, কোনো সন্দেহ নেই, প্রমাণ এটি আমরাও দেখেছি। কিন্তু সেই ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন করার পর এখন তো ঐক্যবদ্ধ থাকবার কথা, সেটি কেন পারছেন না? আমি সে উত্তর জানবো। যেতে চাই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর।
জানতে চাই আপনারা যেমন বারবার ছাত্রলীগের ফ্যাসিবাদের কথা বলছিলেন এবং এর বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিন্তু আমরা দেখলাম জাকসু নিয়ে যখন বৈঠক হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বা অন্যান্য বৈঠক, যেখানে 3 জন করে প্রত্যেকটি ছাত্র সংগঠনের নেতাদেরকে ডাকা হলো, সেখানে আমরা দেখলাম ছাত্র দলের প্রায় 20-22 জন নেতাকর্মী ঢুকে সেই বৈঠকে খুব উচ্চবাচ্য করলো। আজকে আবার যখন বৈঠক চলছিল আমরা দেখেছি যে জাকসুর তফসিল নিয়ে সেখানে আপনার নেতৃত্বেও বেশ কয়েকজন নেতাকর্মী ঢুকে সেখানে আপনারা কি বলে এসছেন সেটি আমরা জানি না। এটি কি নতুন কোনো ফ্যাসিবাদের চিহ্ন দেখায় কিনা? একই সঙ্গে ঐক্যবদ্ধ যে বিষয়টি ছিল সেটি কেন আমাদের কমে গেল ঐক্যবদ্ধতা? না, ঐক্যের বিষয়টি হচ্ছে, দেখেন উজ্জ্বল এখানে আছে। উজ্জ্বল তখন যখন কোটা সংস্কার আন্দোলনটা চলে তখন উজ্জ্বল হচ্ছে সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে, ও পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হয়। এখন তখনকার যারা ছিলেন, আমরা যারা ছাত্রদল ছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিলাম, বাম সংগঠন, সাধারণ শিক্ষার্থী, সর্বোপরি সাধারণ শিক্ষার্থী, সবার একটা মানে ঐকান্তিক প্রচেষ্টা, এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেই কিন্তু আমরা জাহাঙ্গীরনগর থেকে সর্বপ্রথম ছাত্রলীগকে বিতাড়িত করতে আমরা দেখেছি আপনারা সারা রাত আন্দোলন করেছি। আমাদের একটা ঐক্যের জায়গা ছিল। আমরা মনে করি সেখান থেকে সরে গেলেন না, সেখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের কোনো ধরনের দূরত্ব আছে বলে আমরা মনে করি না। হ্যাঁ, একটা জিনিস আছে, যেটা হচ্ছে ওই আন্দোলনের যে ক্রেডিট নিয়ে হয়তো একটু মানে মনোমালিন্য বা একটু দোটানা থাকতে পারে, এছাড়া আমাদের মধ্যে কোনো মানে ঐক্যমতের জায়গা কোনো আপনি বাদ দিতে পারবেন না। এখন সে যে ঐক্যবদ্ধের কথাটি বলছেন আর বৈষম্য বিরোধীর কথা বললেন, সেখানে কি অবস্থান শিবিরের? হ্যাঁ, শিবিরের বিষয়টি হচ্ছে, শিবির যেহেতু তখন আপনাদের বুঝতে হবে, আমরা কিন্তু গত 32 বছর জানতাম না কোন ছেলেটা জাহাঙ্গীরনগরে শিবির করে আর কোনটা করে না। সুতরাং তাদেরকে ওইভাবে গুরুত্ব দিয়ে যে তাদেরকে সামনে নিয়ে আসাটার সুযোগও ছিল না। তাদের বর্তমান প্রেক্ষাপটে তো আমাদের কথা হচ্ছে, আমরা সাধারণ শিক্ষার্থীদের কথা বলছি, আমরা ছাত্র সংগঠনের কথা বলছি। তারা যদি তাদের দায় মুক্তি নিয়ে বিশ্ববিদ্যালয়, যদি সাধারণ শিক্ষার্থীরা মনে করে যে ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কৃষ্টি কালচারের সাথে নিজেদেরকে একীভূত করে মানে এটার সাথে মানিয়ে নিয়ে রাজনীতিটা করতে পারে, তাহলে আমাদের কোনো ফ্যাসিবাদ ফিরলে এক হয়ে যাবেন এমন কিছু কিনা? না, আমাদের ফ্যাসিবাদ দিয়ে এক হওয়ার কোনো সুযোগ নেই। আমরা সবসময় লিবারেল এবং সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা বিশ্বাস করি। আচরণের কথা বলছিলাম, এই আচরণ কি নতুন করে কোনো আমাদের আচরণ, আমি আপনাকে একটি বিষয় ক্লিয়ার করি। আমরা যখন গত 22 তারিখ বিসি স্যার বরাবর স্মারকলিপি দিয়েছি, তার পরবর্তীতে একটি পরিবেশ পরিষদের মিটিং ছিল, 3 জন করে ছাত্র প্রতিনিধি নির্বাচন করে ওইখানে প্রত্যেকটি বিভাগ থেকে একজন ছেলে একজন মেয়ে ছাত্র প্রতিনিধি নেওয়া কথা ছিল। ওই ইয়েগুলোতে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো সাধারণ শিক্ষার্থীদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত করতে পারেন। আপনাকে ছোট্ট একটি ইনফরমেশন দিই, 21টি হলের মধ্যে 13টি হলের পরিবেশ পরিষদ হচ্ছে 13টি হলের মতবিনিময় সভা সম্পন্ন করেছে। আপনি নতুন একটা হলে, আমাদের যে বিশ্ববিদ্যালয়ের নতুন হলগুলো, এক একটা হলে আপনাদের স্টুডেন্ট ক্যাপাসিটি হচ্ছে 1000-এর উপরে। ওইখানে ভিসি স্যার স্বয়ং উপস্থিত থেকে সর্বোচ্চ 30 থেকে 35 জন ছাত্রের ম্যান্ডেট নিতে পেরেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা মনে করি এখনো শিক্ষার্থীদের প্রস্তুত না। আমরা মনে করছি যে একটি সংস্কার এবং নির্বাচন একসাথে চলতে পারে বলে আমরা মনে করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাকসুকে শুরু থেকেই ভালো করে চাচ্ছে। আপনারা যদি খেয়াল করে থাকেন, যে হলগুলোতে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অন্যান্য ব্যস্ততা থাকে, আবার সবাই মনে করে না যে আমাকে এসে মত দিতে হবে, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। ছাত্রদের অধিকার আদায়ের জন্য ছাত্ররা গিয়ে বারবার বলতে হবে, সেটা তারা মনে করছে না, মনে করছে এই প্রশাসনই তাদের দাবি দাওয়াগুলো আদায় করে নেবে। আর আপনি যে কথাটা বলছিলেন সৌহার্দ্যপূর্ণ ক্যাম্পাস গড়া বা ঐক্যবদ্ধ থাকার যে বিষয়টা, সে বিষয়ে ইসলামী ছাত্র শিবির সবসময় আন্তরিক, সকল ছাত্র সংগঠনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। ইসলামী ছাত্র শিবির সকল ছাত্র সংগঠনের সাথে প্রতিযোগিতা করতে চায়, কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা চায় না। ভালো কাজে আমাদের প্রতিযোগিতা হবে। আমরা এই ছাত্র রাজনীতির মাঠটাকে মার্কেট প্লেস অফ আইডিয়া মনে করি। আমরা এখানে আইডিয়া ছেড়ে দেব, সাধারণ শিক্ষার্থীরা কোনোটাকে গ্রহণ করবে অথবা করবে না, সেই স্বাধীনতা তাদের থাকবে। আমরা যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাচ্ছি, এর প্রমাণ ভাইরা নিজেরাও দেবে। আমাদের যে কোনো ইভেন্টে আমি বাবর ভাইকে দাওয়াত দিচ্ছি, আমি উজ্জ্বল ভাইকে দাওয়াত দিচ্ছি, আমি বাম সংগঠন যারা আছে, যাদের কমিটি আছে, ক্রিয়াশীল আছে, তাদেরকেও দাওয়াত দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটুকু করছি। অস্বীকার করতে পারবে না, আসা না আসাটা তাদের ব্যাপার, কিন্তু ভাই নিজেও বলে থাকবে আমাদের বড় দাওয়াত দিয়েছেন। কি মনে হয় এই যে একটি সংকট দেখা দিল জাকসু কি সফলতার মুখ দেখতে পাবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি মনে করছে? না, আপনারা দেখবেন যে 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া ছিল সেটা হচ্ছে জাকসু নির্বাচন।
জাকসু নির্বাচন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কি মনে হয় কত শতাংশ শিক্ষার্থী এখন নির্বাচনের পক্ষে? আপনার কাছে কি মনে হয়? যে আমরা হলগুলোতে পরিবেশ পরিষদের যে মিটিং দেখি, ভাই বললেন যে হলগুলোতে আসলে 40-50 জন শিক্ষার্থী আসছেন, কিন্তু আমরা যেটা মনে করি যে এই 40-50 জন শিক্ষার্থী আসছেন এইটা বড় বিষয় না। এই 40-50 জনের মধ্যে কতজন জাকসুর পক্ষে বলতেছেন, কতজন বিপক্ষে বলতেছেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেটা দেখেছি যে হলগুলোতে এখন পর্যন্ত 90% বেশি শিক্ষার্থী জাকসুর পক্ষে মত দিচ্ছে, এমনকি 90% বলছিলেন? 90%-এরও বেশি শিক্ষার্থী জাকসুর পক্ষে মত দিচ্ছে। এমনকি আমি বলতে চাই যে ভাইদের যে জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যারা নিয়মিত শিক্ষার্থী ছাত্রদলের রাজনীতিতে জড়িত, তারাও জাকসু নির্বাচন চাচ্ছে। নিয়মিত না, নিয়মিত অনিয়মিত তার মানে কি আপনি কি অনিয়মিত? আমরা অনিয়মিত আমি অনিয়মিত স্টুডেন্ট। তাহলে আপনার মতামত এখানে কতটা গুরুত্ব পাবে? এই জাকসু অনিয়মিত তো নির্বাচনে? ওই হিসাবে উজ্জ্বলার মুহিব অনিয়মিত। আপনারা আপনি জিজ্ঞাসা মানে ছাত্র রাজনীতি দল সবাই অনিয়মিত? শিক্ষার্থী না, আমি অনিয়মিত শিক্ষার্থী না, আমার এখনো রেগুলারই মাস্টার শেষ হয় নাই। আপনারা কেউ ভোটার না জাকসু নির্বাচনের? ওই উজ্জ্বল হচ্ছে একটু টেকনিক খাটাইছে, ও হচ্ছে ওই খাতা কাটে ভাই কোনো টেকনিক নাই আর কি। ভাই কোনো খাতাও কাটি নাই, কোনো টেকনিকও নাই, আমার এখনো রেগুলারই আমাদের এখনো থিসিস জমা হয় নাই। আপনি আমার ডিপার্টমেন্টে খোঁজ দেন, আমি এখনো নিয়মিত শিক্ষার্থী। জি জি, সব মিলিয়ে মানে আপনারা নিয়মিত হন কিংবা অনিয়মিত হন, নির্বাচনটা যান সেটা নিয়ে সংস্কারের আগে না পরে এ নিয়ে আপনাদের মতামত। আমরা আজকে আর কোনো একটি বিষয় মতামত দিতে পারছি না। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার একটি সাংগঠনিক কাঠামো রয়েছে। আমরা মনে করি না শুধু কমিটির লোকজনই, আহ্বায়ক কমিটির লোকজনই নির্বাচন করবে। আমাদের মধ্যে আমাদের কমিটিতে এমন অনেক 70% স্টুডেন্ট হচ্ছে রানিং, তারা হচ্ছে তাদের মধ্য থেকে আমরা জনপ্রিয় এবং পপুলার যারা আছে তাদের দিয়ে আমরা ছাত্র। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক কথা বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের অন্যতম 3টি ছাত্র সংগঠনের শীর্ষ নেতার সঙ্গে। তারা সকলে কিন্তু একটি বিষয়ে একমত হয়েছে, নানান তর্ক বিতর্ক থাকলেও সেটি হলো জাকসু নির্বাচনটা দরকার, তো সেটি কবে হবে তা নিয়ে বিরোধ রয়েছে। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করবে বিরোধ কাটিয়ে জাকসু আলোর মুখ দেখবে, সেই প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।